আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আপনি ডিজিএফআই প্রফেশনালিজমের কথা বলতেছিলেন। 15 বছর হাসিনা শাসনের ডিজিএফআই কে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে, এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে। আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময়, তারপর এটা বেগম খালেদা জিয়ার সময়, 9/11-এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয়। ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে এটা ওরা মনে করে। এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ করার কথা। আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন? কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে, সেনা প্রধানের উপর নজরদারি করে, সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না। ওকে 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 খালেদ ভাই, আমি একটু আপনাকে বলি, আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত 10 মাস ধরে দিয়েছি কমপক্ষে 100 বার, মিডিয়াও এটা প্রচুর আছে। আবার আপনাকে আবার আজকে বলি, রিপিট করি, এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার। এই দুটোই তার ক্ষেত্রে সত্য। সে সব থেকে জনসমর্থিত সরকার, গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে, এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না। ব্যাপার হলো এটা, এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না, এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে। কিন্তু এখানে একটা দেখেন, ডক্টর ইউনূসের সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে, এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি। আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইউনূসের উপরে প্রথমে যাবেই, এটা যাওয়া অবশ্যই যাবে। কিন্তু আপনার খালেদ ভাই মনে থাকবার কথা, যেদিন ডক্টর ইউনূস বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র 3টা উপদেষ্টা পদ খালি ছিল। এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি, ডক্টর ইউনূস আসার পরে আর মাত্র 3টে পদ খালি ছিল। তখন আমরা ডক্টর ইউনূসকে বলছি যে আপনি তাহলে এখানে কারা কারা উপদেষ্টা আছে, এখানে বিএনপির লোকজন আছে, এখানে জামাতের আছে, এখানে জাসদের আছে, সমস্ত ঘরানা থেকে আছে। এটাকে আপনি হিয়ারসে বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন? কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পদ চেঞ্জ করেছেন। মানে আমরা তো আর আমি ডক্টর ইউনূসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল, তো সেই 3 উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে এই যে এদের নিয়োগ দিচ্ছেন, এই যে এনজিও আরো 2জন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন? না, হতে পারে, মানে হতে পারে, কিন্তু আমরা হলো যেটা বাকিদের কে নিয়োগ দিছে? এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে, কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে, বিএনপি বসছে, জামাত বসছে, এবি পার্টি বসছে, ছাত্ররা বসছে। কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না। আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই, দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো, মুশকিলটা হইলো, যেমন আপনি আমার সরাসরি আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি, এটার একটা শরীক। আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি, এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই। কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার, মাসুদ ভাই দেখেন, আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন। এর মানে লীগকে তিনি প্রথমবার পান্ডা বললেন, এটা শুনে তো দর্শকরা খুশি হবে। একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে। আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন? তাহলে আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন, আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না, দর্শককে খুশি করার জন্য বলতেছেন না, এবং গত 15 বছর ধরে অন্তত পক্ষে 50,000 বার তিনি এইসব কথা বলেছেন। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে মনে করাই দিই, মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এটা বলে থাকে, এর সাথে আরেকটা সত্য হলো, শাহবাগে যখন নিকৃষ্টতম মব হয়েছে বাংলাদেশের, এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের, সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত। এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে, রাষ্ট্র ধ্বংস করছে, পুরো সিস্টেমকে কলাপস করছে, সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল খাটছে, মাথা তার উড়ে দিছে। কিন্তু আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই।
আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে। আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন। 9 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি, আমার আপনার মতো এত শার্প ব্রেন না, কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন, ফেসিবাদের প্রতিধ্বনি হোক, যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন। এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই, আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয়, আমরা আমাদের প্রাইভেট ওয়ালে, মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন, মাসুদ ভাই আমার থেকে, মানে আমি মাসুদ ভাই একদল করি এরকম ব্যাপারটা না, কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ, মানে এটা আমাদের ট্রেনিং ভাই, কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো। এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে। একই খালেদ ভাই, এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা। মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না, মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে, এটা তো সমস্যা না। পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রতিধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয়, তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায়, সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো, সে লিগকে পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে, এই সরকারের হাজারটা সমস্যা আছে, আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের, যে যা পারবে না। কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না, কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে। আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো এই সরকারকে? যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই, এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই। শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন, কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে, এই যে ভাই একটু আগে বললো যে, আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের মেয়র সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে, এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না, আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না, মানে আপনি খেয়াল করতেছেন কিনা, ধরে নেই চোরের পাশাপাশি উনি যেই কথার উপর স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে প্রহসনের নামে, ভোটের নামে প্রহসনের নামে, আর উনি আসছেন, আর এজাজ সাহেব আসছেন কালকে আসিফ মাহমুদ সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। এখন খালেদ ভাই, এটা কি আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে? হাদি, আমার কাছে ভালো উত্তর আছে, আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে, আমি দিব না। যদি আমি সরকারের স্পোক্স পারসন হইতাম আজকে, আমি যদি শফিক ভাই হইতাম, অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম, তাইলে আমি উত্তরগুলো দিতাম। কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই সরকারের আমি তো হাজারটা ক্রিটিক করি, সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না। আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা, যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয়, আমি শুধু এই জায়গাটা ফোকাস করব। আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, এইটা কিন্তু সত্যি কথা, আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ, আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে এই সরকারের থেকে ভালো বলতেছেন, আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে, এটাও মনে হয়। এবং আপনি হাদিকে শুনেছেন, আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই, আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন। সরি দেখেন, আমি বলি আপনাকে, জি, আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন, আমি খুব খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই, কিন্তু দেওয়ার সুযোগ পাই না। মনে করুন আমি যদি হুট করে বলি, তোমার তো জিজ্ঞাসা করে না, তুমি বলো কেন, তো এটা কি ঝামেলা? তো প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার। আমি একটা একটা করে বলি। প্রথমত বলি, শেষ থেকে বলি, যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো, এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না। আমি চিন্তাও করি না, এটা আমার চিন্তার বাইরে। কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি,
আমি ডক্টর ইউনূসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি। হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না, আমিও বলতে পারতাম না। আমি অনেক কিছু বলছি, আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি, কিন্তু এখন যেভাবে সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না। কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই। আমি আবার বলি আপনাকে, আমার এই হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই, এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই। এখন বলেন যে দেয় না, অনেকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই, তার মানে তুমি তলে তলে আওয়ামী লীগ আসিলা, তাহলে তো এই সরকারের আমলেও তো আমার কেউ থ্রেট দেয় নাই, তাহলে আমি তলে তলে এর সঙ্গে আছি না রে ভাই। কামাল ভাই, আমি একটু যোগ করি, হাসিনা সরকার আমলে এটা ভয়াবহ ছিল, কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি, মানে সরি এই চাকরিতে আসি 28-29 বছর ধরে, আমি কিন্তু খেয়াল করি। কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন, যে কোনো আপনাকে ডাকতে দ্বিধা করে না, বরং আপনাকে চায়, আপনি সময় দিতে পারেন না, যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন, আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো, অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না। এই একটা স্পষ্ট তফাৎ আছে, এই স্পষ্ট বুঝতাম না। জি, আমি ওটা আমি বুঝতাম না, কিন্তু আমি যেটা বুঝতাম, আমি বলি আমাকে 2-1 বার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছে, রাইট, আগের আমলে, বাট আমি যাইনি। আমি বলছি আমার সময় নাই। তারা কিন্তু আমার সঙ্গে অভদ্র আচরণ করে না, ধমকায় নাই। এখন তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি? নো, কোনো বিবেচনাতেই করি না। এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো, বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না। কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন, খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি, হাদি হয়তো ভুলে গেছে, হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই। কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে, মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছে ভাই। এটা রিয়েলিটি, এটা মানতে আমার কোনো দ্বিধা নাই, আগেও ছিল না এখন। তাহলে আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই, যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন। সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে, ওইটা নিয়ে ওই সময়ে ইনকলাবের যে জিনিসটা হয়েছে, আমি ওইটাকে জার্নালিজম মনে করি না। না ইয়াতে আমার দেশ পত্রিকায় আমি মনে করি, আমার দেশ, সরি ইনকলাব আমার দেশের, ওটাকে আমি জার্নালিজম এখনো মনে করি না। আমি মনে করি অ্যাক্টিভিজম এবং জার্নালিজম দুটো ডিফারেন্ট জিনিস, টোটালি পার্থক্য, মানে আলাদা জিনিস একটা। উনি যেটা করেছেন, মাহমুদুর রহমান সাহেব, উনি আসলে সাংবাদিক না তো ভাই, এটা বলে লাভ নাই। আমার একটা প্রশ্ন আছে, কারণ ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে জার্নালিজম মনে করলেন না, কিন্তু 10 বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তা কি জার্নালিজম ছিল? তারই কি আপনি এত কঠিনভাবে আক্রমণ করছেন, নাম ধরে বলছেন যে আমি একটা কথা বলি আপনাকে, কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল, কয়েকদিন আগের কথা, দখল হয়ে গেল, আবার চলে আসলো, ওরা আবার আপোষ করে ফেরাইলো। জনকণ্ঠ যখন দখল হলো, আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি। আবার পাশাপাশি আমি এটাও বলেছি যে শামীমা খান কিভাবে জনকণ্ঠের সম্পাদক হয়েছেন এটা আমি বুঝতে পারি না, কারণ আমি জনকণ্ঠে সাংবাদিকতা করেছি টানা 12 বছর। কিন্তু কামাল ভাই, এবং শামীমা এখানে একদিনের জন্য ওখানে আসেন নাই, কিন্তু কামাল ভাই হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি সম্পাদক হন কিভাবে? কিন্তু কামাল ভাই, আমি বুঝি না, কামাল ভাই এটা বলতে পারবো না। কামাল ভাই, আতিকুল্লাহ খান মাসুদ কিভাবে সম্পাদক হয়েছে, জনকণ্ঠের সম্পাদক, সেই প্রশ্ন তো আপনি তুলেন নাই। মাহমুদুর রহমান সাহেবের যোগ্যতা আছে, ওটা আমি তুলছি, ওটা আমি তুলেছি, আমি বলি আপনাকে, ওটা আমি তুলেছি, কেন তুলবো না? ওইটা আমি বলি, ওটা আমার একটা লেখা আছে ভাই, আমি রিপোর্টার ভয়েস যেটা আছে সেই ডিআরইউ ম্যাগাজিন বের হয়, ওখানে আমি স্পষ্ট করে লিখেছি যে উনি কিভাবে সম্পাদক হলেন, মালিক হিসেবে সম্পাদক হলেন, সবাই তারা মেনে নিছে, তখন আমি জুনিয়র রিপোর্টার, আমি মেনে নিছি, বলেছি আমি ওখানে, এটা কেন বলবো না ভাই? বাংলাদেশে তো সবাই, বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক। আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন ইত্তেফাকের? আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হলো কেন বলি আপনাকে, শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হইতে কোনো বাধা ছিল না, ওটা তারা আইনগতভাবে পারতো। পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে, সেই কঠিনে এখন কি হয়, এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে, যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন, অতএব উনি সম্পাদক হতে পারবেন, এটা ম্যানেজ করে নেয় তারা সবাই, এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন। এটা তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্ট আসে, তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না, পরে প্রশ্ন উঠবেও না। এটা হলো আমার দেশের ওই হেডলাইন, ওই নিউজটা আমি পড়েছি ভাই, ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম, কথা পরিষ্কার। ওই উনি যে প্রেডিক্ট করেছেন, উনি যেভাবে লিখেছেন, ওটা ছিল অ্যাক্টিভিজম, এবং ওই অ্যাক্টিভিজম মেবি রাইট, মেবি নট রাইট, সেটা অন্য হিসাব, ওই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ওটা জার্নালিজম না, আমি সেটাই বলেছি
যে এটা যদি সাংবাদিকতা হয় তাহলে ভাই আমার অবজারভেশন এটা, আমি কিন্তু আমার ওখান থেকে কিন্তু কামাল ভাই, সাংবাদিকতা তো পৃথিবীতে বহু রকম। আপনি একরকম সাংবাদিক, আমি আপনি দুজন ক্লাসেই পড়ছি যেটা বহু রকম অবশ্যই সাংবাদিকতা। বহু রকম আছে। আপনি এটা সাংবাদিকতা না, এটা কেমনে বলবেন মাসুদ ভাই? না না, আমি এখনো যেটা, অনেক সাংবাদিকতার ধরন আছে, অনেক সাংবাদিকতার স্কুল আছে, জি। এক এক স্কুলিং এক এক রকম, কোনো সমস্যা নাই। আমি তো আমার স্কুলিংটা নিয়ে বলবো, আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে ভেবেছি, না। আমার ভাবনার সঙ্গে যায় না, অতএব বলছি। না কিন্তু কামাল ভাই, সমস্যাটা কি? কিন্তু আমি তো কামাল ভাই, আমার কথা বলেছি ভাই। কামাল ভাই, আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘষেন তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে, অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, লন্ডনের অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, ভারতের অনেক কিছু বাদ পড়ে যাবে, করতেই পারে। ভারতে তো টিকবেই অল্প কয়টা। তাইলে আমি এমনকি আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা যেটা বাংলায়, আনন্দবাজার, ওটাকে আমি সাংবাদিকতা মনে করি না। কারণ আমি মনে করার অধিকার, আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না? ওকে ওকে, আমি তো আমার মতামত দিচ্ছি। আপনি কি আরেকটু বলবেন? আমি তো তাহলে সবাইকে আমি মানার জন্য আবার বাধ্য করি নাই। আবার একটু হাদির কাছে যাইতাম। হাদির, আপনি কি আরেকটু বলবেন বা নাকি আপনি এখন একটু জনাব হাদির কাছে যাই? জনাব হাদি, আপনি তো বলবেনই, কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি। আমি আপনাকে অনেক লক্ষ্য করি, আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে। আমি আপনাকে একটু কোট করি হাদি। আপনি বলছেন যে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন। এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন? মানে এটা কি, মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে? মানে প্রায় একই সময় জনাব মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন, পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন একা, মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত, একজন যদি না করে, তাহলে এইটা কি আপনি একটু বলবেন? এই আর্থিক অভিযোগ, আন্দোলনের বিভিন্ন ধরনের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে, সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন। যেহেতু ইনকিলাব মঞ্চ, হ্যাঁ আমি বলছি ভাই, বলছি ইনকিলাব মঞ্চ মানুষের কাছে, জি হ্যাঁ শিওর। এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে, এখন আইফোন, টি শার্ট দামি, এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন, কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রায় 1000-এর মতো বাংলাদেশের জুড়েই আহত যোদ্ধা, যাদের একদম অনেকের চোখ নাই, হাত নাই, দেখলেই বুঝে যায় সারা দেশ থেকে ওনারা এসেছিলেন। তো স্বাভাবিকভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে, কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, অপরাপর অন্যান্য দল বলি, তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ, এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে। এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে। না রে ভাই, এনসিপি ছাড়াও যারা এনসিপি তে যোগ দেয় না, এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না, সরাসরি পার্টিতে জয়েন করে না, কিন্তু গণ অভ্যুত্থানের বিশাল শক্তি। তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা, যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল, তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে, এটা আমাদের রক্তক্ষরণ হয়। এর কারণ হলেন মানে কি, আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে, জামাত করতে পারবে, বা অন্যান্যরা করলে সমস্যা নাই, তোমরা করলে সমস্যা না, এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই। আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে, ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি, এই সামনের রাস্তায় আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি, এই জুলাইয়ের সময় 8-এর বাচ্চার জানাজা পড়েছি। তো বাবা মা ভাই বোন মিলে, পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে, এই মুখগুলোর জন্য, এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্খলন ঘটে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং আমার জুলাইয়ের আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি, ইনক্লুডিং মি, আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে করাপ্টেড হতে পারবো না, তাতে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যে যা হোক, ইভেন যদি এনসিপি হোক, করাপ্টেড হতে পারবো না, এটা তো একটা পায়াস উইশ। কিন্তু আপনি তো অলরেডি করাপশনের একটা এলিগেশন দিছেন। কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে নিতে পারি 20-25 হাজার টাকা, আইফোনের দাম হচ্ছে 2-2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা এক এক হিসাবে। আপনি তো অলরেডি একটা এলিগেশন দিছেন যে আইফোনের মালিক হয়ে গেছে, এটা আপনি কাদের দিছেন? আচ্ছা, এইটা হলো আমি স্পষ্ট, প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন। কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায়, টি শার্টটা দামি, অথবা হাতে একটা, তো আমাকে অনেকে ফোন করে বলছে, ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না, পুরনো কেনা যায়, 30-40 হাজার টাকা পুরনো কেনা যায়। ভালো, আমি জানলাম, কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয়, তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে, বাংলাদেশের মানুষের জনগণ ধরবে, আমরা যেরকম ধরতেছি, এই স্পিরিটটাই তো আমরা চাই। কিন্তু ভাই আমি আপনার একটু রেসপন্স করতে চাই। ভাই যেখানে কয়েকটা কথা বললেন, এইটা আমি পরে বলে যাবো। এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে
মাহমুদুর রহমান সাংবাদিক না। আমি খালেদ ভাইয়ের কাছে বিনীতভাবে জানতে চাই, মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই, বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে, পিআইবি আছে, প্রেস ক্লাব আছে, আর অন্যান্য যে মিডিয়া আছে, মানে প্রতিষ্ঠান আছে, এইখানে এক্স্যাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম, এইখানে কি কি নীতিমালা আছে, যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন। নাম্বার 2, মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক আতাউস সামাদের মতো মানুষ, যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন, তার পাশে বসে বসে কাজ শিখেছেন। নাম্বার 3, আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই, তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান, পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। নাম্বার 4, খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার, মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো। কিরকম? শফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল, তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন, আমার দেশ ছেপেছিল। শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে, বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। সেইটার পরে আমার দেশ সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর। এর মানে অ্যাপিলেট ডিভিশনের যে আওয়ামী লেসপেন্সাররা ছিল, তারা মাহমুদুর রহমানকে আচ্ছা আপনি জনবাদী আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করবো। আপনি এই বিষয়টা নিয়ে স্পেসিফিক কথা বলেছেন, মাসুদ কামাল ভাই এটা একটু বলুক, এটা একটু বলি। আর আপনি যে এটা কথা বলতেছেন যে ট্রুথ কথা আমি একটু ভাইকে শাহবাগে বলতে চাই প্লিজ, একটা কথা। একটা সেটা হচ্ছে, আর একটা ব্যাপার হলো, হ্যাঁ ভাইয়ের যে এথিক্স, মাসুদ কামাল ভাইয়ের মনে হইলো যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে, সাংবাদিকতা হয় নাই। তো আমার পরবর্তীতে কথা হইলো, এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো, দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে, সরকারি অফিস বন্ধ রাখতেছে, নিকৃষ্টতম মত করতেছে। ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইমলাইনে পুরো শাহবাগের মব সন্ত্রাসের সময় কয়দিন তিনি সেইটার সমালোচনা করছেন। মাত্র 50 জন লোক ছিল, আমি সামনে সাক্ষী, সেইটার 500 লোক কইরা পত্রিকা দেখাইছে। তো সেইটা কি সমালোচনা করছে? কামাল ভাই এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন, একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন। দুইটা প্রশ্ন, এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন, সেটা একটা সম্পাদক হতে গিয়ে যে আপনি সাংবাদিক মনে করছেন, আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন। মানে বিষয়টা হলো কি, উনি একজন সিনিয়র মানুষ, উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্ট আমলে উপদেষ্টাও ছিলেন, কিন্তু জ্বালানি বিষয়ে উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, আমি তখন আমার দেশে ছিলাম, আমি তো আমার দেশে চাকরি করছি ভাই। আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে। যারা আমার দেশ শুরু করছে তাদের মধ্যে আমি একজন। আমার দেশে আমি 3 বছরের উপরে চাকরি করেছি। আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসতেন। আতাউস সামাদ স্যার, উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি, কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই। বাট একটা জিনিস হলো কি, আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন। আমি জানতাম উনি সরকারের উপদেষ্টা ছিলেন, আমি জানতাম উনি মুন্নু সিরামিক্সের সঙ্গে চাকরি করতেন, আমি জানতাম এগুলো। শাহিনপুকুর সিরামিক্সের সিইও ছিলেন উনি। সরি, মুন্নু সিরামিক্স না, শাহিনপুকুর ছিলেন, মুন্নু ছিলেন। উনি মুন্নু সিরামিক্সের তো মালিকের মেয়ের জামাই। মুন্নু থেকে উনি শাহিনপুকুরে আসছেন। শাহিনপুকুর সিরামিক্সটা উনার হাত দিয়ে করা। সালমান রহমানের প্রতিষ্ঠান। জি, সালমান রহমান। হ্যাঁ, উনি সালমান রহমানের প্রতিষ্ঠানে ছিলেন, চাকরি করতেন। তো তারপরে সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছিলেন আমি জানি না ভাই, হাদি জানতে পারে। আর আতাউস সামাদ যার পাশে বসে, আতাউস সামাদের পাশে বসে আমরা কাজ করেছি, আতাউস সামাদের আমি ক্লাসও করেছি ভাই, বিভিন্ন রকম, যাক সেটা অন্য হিসাব। তো হতে পারে, তারপরেও হতে পারে, মালিক হইলে অনেকে হয়ে যায়, তো সেটা হতে পারে, মানতে পারে, অনেকে মানতেও পারে। বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি। রাইট, আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন, পেশাদার সাংবাদিক নয়, একবারে সম্পাদক হয়েছেন। বাট এটা আমার পছন্দ না, আমি কি করবো ভাই। আচ্ছা, এটা গেল একটা। আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন? মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা, যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির। আচ্ছা, আমি এটা বলি, ওই সময় আমি একটা কথা একবার একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায়। সেই আর্টিকেলটা কি আমি একটু আপনাদের বলি। আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক আন্দোলন করতেছে, আন্দোলনটা কেন? আন্দোলনটা হলো কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে, সেই রায়ের আপত্তি। রায়টা কে দিয়েছে? একজন বিচারক দিয়েছে। তাহলে ভুলটা করলে কে করছে? কাদের মোল্লা করছে না ওই বিচারক করছে? অবশ্যই ওই বিচারক করছে। ওই বিচারকটা কে? কেউ নাম জানে? আমি এই প্রশ্নটা করেছিলাম। এই যে এখানে এত লোক আছে, তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না। ভাই শুনেন, আমি কোনো পলিটিক্স করি না, 1 নাম্বার। আমি কোনো দল করি না, কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই।
আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি, আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত, ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন, ওই লোকগুলি একটা ঘোরের মধ্যে ছিল। ওকে, তাদেরকে একটা ঘোরের মধ্যে রাখা হয়েছিল। এই কারণে যে যদি আপনারা আন্দোলন করতেন, আন্দোলনের তো স্লোগানটা ওঠাতে হচ্ছিল বিচারকের বিরুদ্ধে, সেই রায়টা কেন দিল? আমার মনে হয় ওটাতে কেউ দেয় নাই। আমার মনে হয় যে কামাল ভাইয়ের পয়েন্ট তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবেন, অনেক চিন্তা করেন, সেজন্য হয়তো আপনি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন। বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক, এমনটাই প্রত্যাশা আমরা সাধারণত করে থাকি। কিছু সংখ্যক মানুষ যারা প্রত্যেকটি দলের ভিতরই কম বেশি থাকে, এইসব অসৎ মানুষ, তারাই চায় যে বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজি ঢুকুক, দখলবাজি ঢুকুক, নেশাদ্রব্য ঢুকুক। তো এইসব মানুষদেরকে আমরা সাপোর্ট করা বাদ দিয়ে দেবো। এইসব মানুষদেরকে আমরা কোনোভাবেই সাপোর্ট করব না। আমরা সাধারণত ভুল করে ফেলি এইসব মানুষদেরকে সাপোর্ট করে। প্রিয় দর্শক, আমাদের উচিত একজন ভালো নেতাকে সিলেক্ট করা, একজন ভালো নেতার পিছনে কথা বলা, একজন ভালো নেতার পিছনে সাপোর্ট দেওয়া। একজন ভালো নেতার পিছনে যদি আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরই ভাগ্য ভালো হবে, কিংবা আমাদেরই দেশটা উন্নত হবে। এমন একটি মানুষের পিছনে আমরা সাপোর্ট দিব, যে মানুষটি বাংলাদেশ নিয়ে চিন্তা করে, যে মানুষটি দেশের জন্য কাজ করবে, তার জায়গা থেকে যতটুকু সম্ভব এরকম মানুষদেরকে আমরা সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এবং এই সব চাঁদাবাজ, দখলবাজ, খারাপ মানুষদের সাপোর্ট করা বাদ দিব। এইসব মানুষ অনেক সময় ভয় দেখিয়ে আমাদেরকে সাপোর্ট করিয়ে থাকে। তো এইসব মানুষদেরকে আমরা সাপোর্ট দেওয়া বাদ দিয়ে দেবো। এইসব মানুষদেরকে সাপোর্ট দেওয়া বাদ দিলে এদের শক্তি কমে যাবে। তখন কিন্তু এরা প্রতিনিধি করতে পারবে না, সমাজে প্রতিনিধিত্ব করতে পারবে না, যদি আমরা সাপোর্ট না দিই। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এবং আপনি যদি কমেন্ট না করে থাকেন, একটি কমেন্ট করে দিবেন, যাতে করে আপনার ওই কমেন্টটি পড়ে আরেকজন কিছু শিখতে পারবে, আরেকজন কিছু জানতে পারবে। আপনার চিন্তাধারায় যদি কোনো প্রকার ভুল থাকে, সেই ভুলও কিন্তু আরেকজন এসে ধরিয়ে দিতে পারবে। তো কমেন্ট করাটা আসলে অনেক জরুরি। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।